হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে পুরো জিওপলিটিক্যালি পুরো পৃথিবীর মধ্যে বেশ বড় বড় কিছু টার্বুলেন্স চলছে এবং এই প্রত্যেকটা টার্বুলেন্স যেমন একদিক থেকে ইন্ডিয়া ইউএস ট্যারিফ ওয়ারকে বেশ ভালো রকম আনসার্টেন জায়গার মধ্যে রেখেছে, ঠিক একইভাবে দেখতে গেলে ইউএসএতে যে সুপ্রিম কোর্টের রায়টা যেটা বুধবার দিনে আসবে সেই বিষয়টাও ইম্পর্ট্যান্ট হতে চলেছে এবং তার সাথে সাথে এই আর্নিং সিজন। বাট এই মুহূর্তে যেটা ইম্পর্টেন্ট পুরো পৃথিবী জুড়ে যে টার্ময়েলটা চলছে বা যে আপস অ্যান্ড ডাউনস চলছে বা একটা যুদ্ধ পরিবেশ চলছে সেই বিষয়টা নিয়ে আজকে এই ভিডিওতে একটু ডিসকাস করব। তো প্রথম কথা হচ্ছে যে একদিক থেকে আমরা ইরানের মধ্যে প্রচুর বড় বড় রকমের প্রোটেস্ট দেখতে পাচ্ছি এবং সেখানে ইরানের গভর্নমেন্টের এগেনস্টে তার যত মানে দেশের লোকজন আছে তারা প্রত্যেকেই প্রোটেস্ট করছে এবং সেই প্রোটেস্টটা একটা ভয়ানক জায়গায় যাচ্ছে। পুরো বিষয়টাকে ইরানের গভর্নমেন্টের বক্তব্য হচ্ছে এর পিছনে ডোনাল্ড ট্রাম্প ইনভলভ এবং তিনি পুরো বিষয়টা করাচ্ছেন। আমেরিকান ট্রুপ ইরানেতে নামছে, ইরানকে মানে উইপন সাপ্লাই রাশিয়া দিতে শুরু করেছে এবং তার সাথে সাথে দেশের জনগণরাও চাইছে গভর্নমেন্টের মধ্যে একটা শিফট হোক। তো ইরানের একটা ওয়েস্টার্নাইজেশন হবে বলে আমার অ্যাটলিস্ট মনে হচ্ছে এবং যেভাবে পুরো আন্দোলন সংগঠিত হচ্ছে এবং তার সাথে ইউএসের মদত রয়েছে, সেখানে ইউএসের পরবর্তী টার্গেট ইরান এবং সেই টার্গেটে তারা কিন্তু রীতিমতো কাজ করা শুরু করে দিয়েছে এবং প্রত্যেক মুহূর্তে এই মুহূর্তে জিওপলিটিক্স যেভাবে চেঞ্জ হচ্ছে তাতে করে বোঝা যাচ্ছে যে পৃথিবীতে বড় রকমের কিছু চেঞ্জেস আসতে চলেছে আগামী দিনে। তার প্রথম বিষয় হচ্ছে এইটা যেটা ইরানের মধ্যে ঘটছে। সেকেন্ড হচ্ছে যে গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে ইউএসএ পুনরায় থ্রেট দিচ্ছে এবং গ্রিনল্যান্ডকে মানে তারা নিজেদের দখলে আনার জন্য ইউরোপের এগেনস্টে গিয়ে পুরো সেখানেও কিন্তু যুদ্ধ করার জন্য ইউএসএ পুরোপুরিভাবে রেডি এবং তার বক্তব্য, ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য যে গ্রিনল্যান্ডকে নিয়ে যদি তার সাথে একটা ডিল করা হয় তাহলে এই যুদ্ধটা ইউরোপ অ্যাভয়েড করতে পারে। উল্টো দিক থেকে ইউরোপ এখন চাইছে ব্রিক্স এবং G7 এই দুটোকে একসাথে করে মানে আমেরিকাকে একটু সাইড করতে, যাতে করে ইউরোপ এবং তার সাথে ইন্ডিয়া বা এই ব্রিক্স নেশন এটা যেন একটা কম্বিনেশন তৈরি হয়। সেক্ষেত্রে রাশিয়ার সাথেও কথা বলার জন্য তাদের একটা চ্যানেল ওপেন হয়ে যাবে এবং পরবর্তীকালে যদি রাশিয়া ইউক্রেন ওয়ারটাকে থামানো যায় সেটা একটা ভালো হবে, কারণ এই নেটোর বিভাজন সেটা সম্পূর্ণভাবে মানে অবশ্যম্ভাবী, এটা ইউরোপের যত রাষ্ট্রনায়ক আছেন তারা প্রত্যেকে বুঝতে পারছেন। এখন এই বিষয়গুলো যখন পুরো পৃথিবী জুড়ে হচ্ছে সেই মুহূর্তে আরবিআই এর একটা স্টেপ যেটা আরও বেশি করে আমাদের প্রত্যেককে কসাস করে দিচ্ছে এবং আরবিআই এর একটা স্টেপ বোঝাতে চাইছে বা বলতে চাইছে যে অ্যাকচুয়ালি পুরো পৃথিবীতে বেশ বড় রকমের চেঞ্জেস আসছে এবং সেটা ডলারকে কেন্দ্র করে। রিসেন্টলি আরবিআই $50 বিলিয়ন কাছাকাছি মানে বন্ড আছে বা যে ডলার আছে সেটাকে ইন্টারন্যাশনাল মার্কেটে ইউএসএতে ডাম্প করেছে। তো এই যে ডাম্পিংটা, এই ডাম্পিং অ্যাক্টিভিটিটা একটা জিনিস বোঝায় যে ডলারের নিড কিন্তু ইন্ডিয়ার জন্য এরপর কমছে। বলার অর্থ হচ্ছে যদি ডোনাল্ড ট্রাম্প কনস্ট্যান্টলি এইরকম ট্যারিফ আরোপ করেন বা ইন্ডিয়ান কোম্পানিকে বা ইন্ডিয়ান মানে ব্যক্তিত্বদের আমেরিকাতে ঢুকতে না দেন বা এই টাইপের একটা এনভায়রনমেন্ট তৈরি করেন, তাহলে সেক্ষেত্রে ইউএস ডলারের নিডটাকে যদি আমি কমিয়ে দিই তাহলে সেটা কিন্তু আমেরিকার জন্য একটা বুমেরাং সিচুয়েশন তৈরি হয়ে যাবে। তো ঠিক সেম অ্যাক্টিভিটিটার দিকে যাচ্ছে এবং তার সাথে ডলার বেশি পরিমাণ হোল্ড করে রাখার কোনো প্রয়োজন নেই। তার কারণ হচ্ছে ইন্ডিয়া রাশিয়ার থেকে যদি অয়েল নেয় বা পরবর্তীকালে যদি মানে রুপি কন্ট্রাক্টে বা রুপি ডিনোমিনেশনে যদি সৌদি আরবের থেকেও অয়েল নেয় বা যদি ইউএসএর থেকেও অয়েল পারচেস করে, সেক্ষেত্রে ডলার যতটা পরিমাণ ইন্ডিয়ার দরকার হতো এক্সপোর্টারদের হেল্প করার জন্য বা ইম্পোর্টারদের হেল্প করার জন্য, সেই বিষয়গুলো কিন্তু অনেকটা পরিমাণ কমে যাবে যদি আমার এক্সপোর্টটাই পুরোপুরি ব্যাহত হয়, রাইট? এবং সেই দিকটাকে মাথায় রেখে ডলারকে ডাম্প করা হচ্ছে এবং অন্য কারেন্সি তার সাথে গোল্ড পারচেস কিন্তু এখনও প্রচুর পরিমাণে চলছে আরবিআই এর দ্বারা। এবং এই বিষয়গুলো অ্যাকচুয়ালি নিজের যে আমাদের যে ফান্ড আছে মানে টোটাল আরবিআইয়ের যে ফান্ড সেটাকে একদিক থেকে গোল্ডে পারচেস করে সিকিওর করে রাখা হচ্ছে, উল্টো দিক থেকে ডলারকে ডাম্প করা হচ্ছে
এবং ওয়ার্ল্ডের মধ্যে এই বড় যে পরিবর্তনটা আসবে বা যে একটা যুদ্ধ গন্ধ চলছে বা ইউএসের যে আগ্রাসী নীতি সেটা যে ওয়ার্ল্ড অর্ডারকে শিফট করতে চাইছে তার একটা কিন্তু বড় মানে সিচুয়েশন বা বড় একটা এক্সাম্পল বা বড় স্টেপ হচ্ছে এই $50 বিলিয়ন মানে ইন্ডিয়ার আরবিআইয়ের তরফ থেকে ড্রপ করে দেওয়াটা, রাইট? এটা আমার অ্যাটলিস্ট মনে হয়। সেকেন্ড যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এর ফলে কি প্রভাব পড়তে চলেছে। ডেফিনেটলি আমাদের মার্কেটের মধ্যে একটা টার্ময়েল ভাব রয়েছে, কারণ এই মুহূর্তে ইন্ডিয়ান মার্কেটের জন্য বেশ আমরা একটা ক্রুশিয়াল জায়গায় দাঁড়িয়ে রয়েছি। বিশেষ করে 15ই জানুয়ারির পরবর্তী সময় থেকে এই বিষয়টা অনেক বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে। আমি 15ই জানুয়ারি বলছি, মানে তার কারণ হচ্ছে 14 তারিখে ইউএসের এই রেজাল্টটা বেরোবে এবং তার পরবর্তীকালে আমাদের এখানে কোয়ার্টারলি রেজাল্টগুলো পরপর অ্যানাউন্সমেন্ট হতে শুরু করেছে। সেকেন্ড যে বিষয়টা ইম্পর্টেন্ট, আমাদের বাজেট আসতে চলেছে এবং তার সাথে আগামী দিনে ইউএসের যে নীতি বা ইউএসএ যে কি করতে চলেছে সেই বিষয়টাও আমরা চাক্ষুষ প্রমাণ পেয়ে যাব। তো এই সমস্ত কিছু মিলে 14-15 তারিখ অবধি পুরো মার্কেটটা একটু 14 তারিখ অবধি মার্কেটটা একটু স্থিতাবস্থা থাকা উচিত, স্লাইডলি আপস অ্যান্ড ডাউনস করা উচিত। কিন্তু তারপর থেকে এই প্রত্যেকটা ফ্যাক্টর প্রত্যেক মুহূর্তে মার্কেটের মধ্যে ভোলাটিলিটি অ্যাড করবে, যার মানে যার অ্যাকচুয়ালি প্রমাণ আমরা অলরেডি পেয়ে গেছি আমাদের ভিক্সের মধ্যে স্লাইডলি শুট আপ হতে, রাইট? তো এই টাইপের মার্কেট থাকতে চলেছে, যেখানে এই আগামী বুধবার অবধি আমাদের মার্কেটটা একটু স্টেবল থাকা উচিত। ডেফিনেটলি কিছু সেল অফ হবে, রাইজ হবে, ইত্যাদি বিষয়গুলো হবে। এবং প্রত্যেক দিনের যেরকমভাবে আমি পোস্ট সেকশনের মধ্যে আপডেট দিয়ে দিই, যেখানে এফএনও স্ট্রাকচারটা কি তৈরি হয়েছে সেটার বিষয়ে বা সেই ডেটার উপর ভিত্তি করে আমি ডেফিনেটলি আপনাদের সেম আপডেটটা আজকেও লেট টাইম দিয়ে দেবো। সেটাকে আপনি এভরিডে মর্নিংয়ে দেখে নেবেন, যেটা আমি পোস্ট সেকশনে দিয়ে দিই। তো সেটা পড়ে অ্যাটলিস্ট মানে এভরিডে মার্কেটটা সম্পর্কে আপনি একটা ধারণা লাভ করবেন, সেটা ডেফিনেটলি থাকছেই। তার সাথে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কিন্তু এই 14 তারিখ বা 15 তারিখের পর থেকে যে শিফটটা হতে চলেছে সেই শিফটটাতে মার্কেটের মধ্যে কিন্তু বড় আপস অ্যান্ড ডাউনস আসতে চলেছে বলে আমার অ্যাটলিস্ট মনে হয়। সেক্ষেত্রে আপনি কি করে ইনিশিয়াল সিগন্যাল পাবেন? আপনি সিগন্যাল পাবেন হচ্ছে ভিক্স যদি রাইজ করে, তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ এই টার্ময়েলটা অ্যাকচুয়ালি যাচ্ছে। এবং সেক্ষেত্রে আর যদি ভিক্স ড্রপ করে তাহলে বুঝবেন যে স্থিতাবস্থা একটু কমছে, কারণ বড় প্লেয়ার বা যত ইনস্টিটিউশনাল প্লেয়ার আছে তাদের অ্যাকচুয়ালি পজিশনটাই ভিক্সের মধ্যে আপনি ইন্ডিকেশন পেয়ে যাবেন, ওকে? বা কতটা ফিয়ার রয়েছে মার্কেটের মধ্যে, তার ডিম্যান্ড সাপ্লাই এভরিথিং ভিক্স বা ভোলাটিলিটি আপনাকে বলে দেবে। সুতরাং ওই প্যারামিটারটার দিকে নজর রাখার চেষ্টা করুন। আর ডেফিনেটলি ইউএসডি আইএনআরও একটা ভাইটাল রোল প্লে করবে গোয়িং ফরওয়ার্ড নেক্সট 1 মাস পর্যন্ত, কারণ আমাদের বাজেটটা শেষ হওয়া অবধি, মানে অর্থাৎ বাজেট শেষ হবে হচ্ছে 1 ফেব্রুয়ারি, তারপরে আরও 15 দিন নিচ্ছে, অর্থাৎ এই আগামী 1 মাস কিন্তু মার্কেটের মধ্যে বড় আপস অ্যান্ড ডাউনস থাকবে। সেখানে শুধুমাত্র ডাউনসের কথা বলছি সেটা নয়, যে সমস্ত স্টকগুলো কোয়ার্টারলি রেজাল্ট ভালো দেবে, যে সমস্ত শেয়ারগুলোর মধ্যে গভর্নমেন্ট আগামী দিনে ইনভেস্টমেন্টের কথা বলবেন, সেই সমস্ত শেয়ারগুলো এই টার্ময়েল পরিস্থিতিতেও কিন্তু বাড়বে। সুতরাং সেই টাইপ অফ শেয়ারগুলোর দিকে নজর রাখার চেষ্টা করুন। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।